নমস্কার, সুপ্রভাত। আজকে পয়লা সেপ্টেম্বর। আজকের এডিটোরিয়াল প্রথমটা, ইন্ডো জাপান রিলেশন। বিশ্ব রাজনীতির টালমাটাল অবস্থার মধ্যেও ভারত ও জাপান প্রমাণ করল তাদের সম্পর্ক স্থিতিশীল। পূর্ব সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানে যান 2 দিনের সফরে। সেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে 15তম বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন। এরপর তিনি তিয়েনজিনে যান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCOর সম্মেলনে যোগ দিতে। শেষবারের সম্মেলন ভারতে হয়েছিল 2022 সালে। দুই দেশ মিলে কমপক্ষে 1 ডজন নথি প্রকাশ করে, যার মূল উদ্দেশ্য ছিল দ্বিপাক্ষিক চুক্তিগুলোকে হালনাগাদ করা এবং সেগুলোকে পরবর্তী প্রজন্মমুখী করে তোলা। জাপানি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ভারতে তাদের বিনিয়োগ লক্ষ্য বাড়িয়ে $68 বিলিয়ন করেছে এবং প্রায় 170টি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর করেছে ভারতীয় অংশীদারদের সঙ্গে। যৌথ বিবৃতির পাশাপাশি একটি 2035 ভিশন স্টেটমেন্ট প্রকাশিত হয়, যেখানে অর্থনৈতিক নিরাপত্তা, গতিশীলতা ও সবুজ প্রযুক্তি রূপান্তরের মতো 8টি ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়। একটি পরবর্তী প্রজন্মের রাজ্য প্রিফেকচার অংশীদারিত্ব, তৃণমূল সম্পর্ক জোরদার করা এবং সরাসরি ফ্লাইট যোগাযোগ বাড়ানোর দিকটাও তুলে ধরা হয়। ভারত ও জাপান তাদের 2008 সালের নিরাপত্তা ও অংশীদারিত্বকে রিনিউ করেছে, যেখানে বার্ষিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের সংলাপ কোয়াড QUAD এবং ইন্দো প্যাসিফিক সহযোগিতায় আরও সম্পৃক্ততা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ আগ্রহের বিষয় ছিল যে অর্থনৈতিক নিরাপত্তার অংশীদারিত্ব, যার লক্ষ্য হচ্ছে স্থিতিশীল সাপ্লাই চেইন গড়ে তোলা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখা। এর আওতায় জাপানি প্রযুক্তি ব্যবহার করে ভারতের সেমিকন্ডাক্টর প্রযুক্তি তৈরি ও প্রক্রিয়াকরণে সহায়তা করা হবে, কারণ চীনের বিরল মাটির চুম্বক রপ্তানির উপর বিধিনিষেধ ভারতীয় কোম্পানিগুলোকে প্রভাবিত করেছে। ভারতের উচ্চগতির রেল বুলেট ট্রেন প্রকল্পে জাপানের সহযোগিতা প্রদর্শিত হয়। সেখানে মোদি ও ইশিবা মিয়াগি প্রদেশে ট্রেনে ভ্রমণ করেন এবং একটি সেমিকন্ডাক্টর কারখানা পরিদর্শন করেন। যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও পারমাণবিক কর্মসূচির তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি পহলগাম হামলা ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদেরও প্রসঙ্গও তোলা হয়, যদিও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি। নেতারা আরও জোর দিয়ে বলেন, এবছর ভারতে অনুষ্ঠিতব্য কোয়াড শীর্ষ সম্মেলনের গুরুত্ব অপরিসীম। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের ভারতের বিরুদ্ধে পদক্ষেপ তা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ভারত জাপান বৈঠকের মূল পাঠ ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক, কিন্তু অন্তঃসার ছিল ভূ রাজনৈতিক। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক শুল্কের পরিপ্রেক্ষিতে, যা ভারতের অর্থনীতিকে অস্থির করে তোলার হুমকি দিয়েছে, মোদি টোকিও যান। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রবিবারের বৈঠকের আগে জাপানকে প্রথম গন্তব্য হিসাবে বেছে নেন, যাতে 4 বছরের অচলাবস্থার পর সম্পর্ক স্বাভাবিক করার দিকে অগ্রসর হওয়া যায়। জাপানও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে উত্তেজনা রয়েছে, যার ফলে তারা ওয়াশিংটনে বাণিজ্য আলোচনা দলের সফর বাতিল করেছে। মোদি ও ইশিবার বার্তা ছিল স্পষ্ট, বিশ্বশক্তির ভূরাজনৈতিক অস্থিরতার মাঝেও ভারত জাপান সম্পর্ক স্থিতিশীল এবং ক্রমবর্ধমান। আজকের পরবর্তী এডিটোরিয়াল বায়োকেয়ারের ফান্ড নিয়ে। বিজ্ঞানের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবপ্রযুক্তি বিভাগের বায়োকেয়ার কর্মসূচির জন্য নির্বাচিত 75 জন মহিলা এখনও অনুমোদনপত্র বা বেতন পাননি। এই খবর ভারতের গবেষণা প্রশাসনের এক বিরক্তিকর এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার কথা মনে করিয়ে দেয়। তরুণ গবেষকদের আগেই সীমিত ল্যাবরেটরি স্থান, জটিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, জটিল অনুদান আবেদন, অসম পরামর্শ এবং অনিশ্চিত পেশাগত সম্ভাবনার সঙ্গে লড়াই করতে হয়। জীবিকার খরচের তুলনায় বেতন, ফেলোশিপ অতি সামান্য
যা মেধাবী স্নাতকদের গবেষণা আসতে নিরুৎসাহিত করে। যারা থাকার সংকল্প করে তারাও দীর্ঘমেয়াদী নিরাপত্তাহীনতার সঙ্গে দীর্ঘ পোস্টডক্টরাল বা চুক্তিভিত্তিক পদে আটকে পড়েন। এই প্রেক্ষাপটে বায়োকিওরের মতন একটি প্রকল্প স্বাধীন ভিত্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়, অথচ সময়মতো কার্যকর না হওয়ায় অনিশ্চয়তা ও নিরুৎসাহ আরও বেড়ে যায়। বিদেশে পোস্টডক্টরাল কাজ ও টেনিওর ট্র্যাক চাকরির সুযোগও ক্রমশ সীমিত হচ্ছে। পশ্চিমে অভিবাসন আইন কঠোর হয়েছে এবং সীমিত সংখ্যক ফ্যাকাল্টি পদের জন্য প্রতিযোগিতা তীব্রতর হয়েছে। ভারতীয় বিজ্ঞানীদের তাই দেশীয় গবেষণা ব্যবস্থায় তাদের কেরিয়ার গড়ার প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। ফেলোশিপ ও অনুদানের অর্থ প্রদানে বিলম্ব পুরো কেরিয়ারকে ধ্বংস করে দিতে পারে। ভারত আর এই ধরনের ভাঙনকে প্রাথমিক সুবিধা হিসাবে মেনে নিতে পারে না। দেশ বৈশ্বিক বা বৈজ্ঞানিক মর্যাদা বাড়াতে, গবেষণাকে উদ্ভাবনে রূপান্তর করতে, স্বাস্থ্য, জ্বালানি, কৃষি ও জলবায়ু সহনশীলতার মতন গুরুতর চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানীদের এক প্রজন্ম গড়ে তুলতে চায়। এই আকাঙ্ক্ষা এমন এক অর্থায়ন প্রসঙ্গের সঙ্গে প্রশাসনের সাথে বেমানান যা মৌলিক কার্যকারিতাতেই ব্যর্থ। বায়োকিওরের বিলম্বের ঘোষিত কারণ, ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যবস্থা দীর্ঘমেয়াদের স্বচ্ছতা বাড়াতে পারে, কিন্তু এখনই জরুরি প্রশাসনিক পরিপক্কতা প্রয়োজন। প্রথমত, বিজ্ঞান সময়সীমাবদ্ধ। পরীক্ষা শুরু করতে হয় যখন অবকাঠামো, সহযোগী এবং মৌসুমি বা জৈবিক শর্ত মিলে যায়। বিলম্ব এই চক্রগুলিকে অপরিবর্তনীয়ভাবে ভেঙে দেয়। দ্বিতীয়ত, যে প্রকল্পগুলি কাগজে প্রগতিশীল মনে হয় তা যদি সুবিধাভোগীদের কাছে পৌঁছতে ব্যর্থ হয়, তবে বিশ্বাসযোগ্যতায় ঘাটতি তৈরি হয়, যা দেশীয় প্রতিভা ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে আকর্ষণকে কঠিন করে তুলবে। তৃতীয়ত, ন্যায়পরায়ণতার দাবি হল ধারাবাহিকতা। মহিলা বিজ্ঞানী, কেরিয়ারের প্রাথমিক পর্যায়ের ফেলো এবং অনগ্রসর পটভূমির গবেষকরা ইতিমধ্যেই কাঠামোগত বাধার সম্মুখীন। অর্থ প্রদানে অনিয়মিততা এবং তাদের উপর অপ্রতিরোধ্য প্রভাব ফেলছে। প্রকল্প নকশার মধ্যেই প্রয়োগ নিশ্চিত থাকতে হবে, বাইরের উপর ছেড়ে দেওয়া চলবে না। স্বচ্ছতার সঙ্গে বিকল্প ব্যবস্থাও রাখতে হবে, যাতে প্রশাসনিক রূপান্তরের সময় সুবিধাভোগীরা বলির পাঠা না হয়। জবাবদিহিতা মন্ত্রণালয় ও কর্মসূচি পরিচালকদের পর্যায়ে কঠোর করতে হবে। নীতি নির্ধারকদের স্বীকার করতে হবে যে তাদের কাছে হিসাব নিকেশের বিলম্ব গবেষকদের কাছে জীবিকা ও পেশার বিঘ্ন। এরপরে চলে আসছি আজকের তৃতীয় এডিটোরিয়াল, তুলা আমদানি নিয়ে। ভারত 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তুলা আমদানিকে শূন্য শুল্কে অনুমতি দিয়েছে। আগের 11% আমদানি শুল্ক থেকে এই অস্থায়ী ছাড় দেওয়া হলো যখন দেশীয় উৎপাদন 2024-25 অক্টোবর থেকে সেপ্টেম্বর অবধি আমরা ধরা হয়, এটা তুলোর ক্ষেত্রে আগের বছর অক্টোবর থেকে পরের বছর সেপ্টেম্বর অবধি। সুতরাং যখন দেশীয় উৎপাদন 2024-25 অক্টোবর থেকে সেপ্টেম্বর বছরে আনুমানিক 311.4 লাখ গাঁট বা বেল এ নেমে আসার আশঙ্কা করা হচ্ছে। গত বিপণন বছরে উৎপাদন ছিল 336.5 লাখ গাঁট এবং 2013-14 সালে সর্বোচ্চ 398 লাখ গাঁটের তুলনায় তা অনেক কম। এর সঙ্গে এই খারিফ মরশুমে 2.6% জমি কম চাষ হওয়ার উৎপাদন আরও হ্রাস পেয়েছে, যা মোদী সরকারের এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রতি যে বার্তা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ভারতের তুলা রপ্তানি 2022 সালে $8.82 বিলিয়ন থেকে 2024 সালে $4.96 বিলিয়ন এসে নেমেছে। মূলত চীনের ক্রয় হ্রাসের কারণে $2.79 বিলিয়ন থেকে $1.47 বিলিয়ন এটা কমেছে। 2025 সালের জানুয়ারি থেকে জুনে চীন আরও কমিয়ে মাত্র $150.4 মিলিয়ন তুলা আমদানি করেছে, যা ভারতের বাজারে বড় ক্ষতির ইঙ্গিত। অতএব আশ্চর্যের কিছু নেই যে যুক্তরাষ্ট্র চায় অন্যান্য দেশ আরও বেশি কিনুক। ভিয়েতনাম, পাকিস্তান, তুরস্ক, ভারত ইতিমধ্যেই তা কিনেছে বা শুরু করেছে। শুধু ভারতই 2025 সালে জানুয়ারি থেকে জুনে যুক্তরাষ্ট্র থেকে $181.5 মিলিয়ন তুলা আমদানি করেছে, যেখানে 2024 সালের প্রথমার্ধে ছিল মাত্র $86.9 মিলিয়ন। শুল্ক প্রত্যাহার এই প্রবৃদ্ধিকে আরও বাড়াবে। মার্কিন কৃষি দপ্তরও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এটি শুধু মার্কিন তুলা রপ্তানি বাড়াচ্ছে না, ভারতীয় বস্ত্র রপ্তানিকারকরা
কম খরচে এবং দূষণমুক্ত কাঁচামাল পাচ্ছেন। প্রায় 95% আমদানিকৃত মার্কিন তুলা প্রক্রিয়াজাত হয়ে সুতা, কাপড়, পোশাক হিসাবে পুনরায় রপ্তানি হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতীকী বার্তা। দিল্লি ওয়াশিংটন সম্পর্কে নিম্নমুখী সময়ে এই পদক্ষেপ উৎসাহব্যঞ্জক। স্থগিত থাকা বাণিজ্য আলোচনার পুনরুজ্জীবন উভয় পক্ষের স্বার্থেই। তুলা আমদানিকে শুল্কমুক্ত করার মাধ্যমে ভারত ও তা বস্ত্রশিল্পের জন্য কাঁচামালের প্রাপ্যতা বাড়িয়েছে এবং আলোচনায় সদিচ্ছা ও নমনীয়তা দেখিয়েছে। এখন যুক্তরাষ্ট্রের পালা অযৌক্তিকভাবে চাপানো 25% রাশিয়ান তেল আমদানির জরিমানা প্রত্যাহার করা। তবে এই ব্যবস্থার ক্ষতিও আছে। ভারতীয় তুলা চাষি বহুদিন ধরে কোনো নতুন চাষ প্রযুক্তি থেকে বঞ্চিত। জেনেটিক্যালি মডিফাইড বিটি হাইব্রিড জাত একসময় 2002 থেকে 3 এবং 13 থেকে 14 সালের মধ্যে প্রতি হেক্টরে তুলার ফলন 302 কেজি বেড়ে 566 কেজি হয়েছিল। এরপর থেকে ফলন কমে 450 নেমেছে। একই সঙ্গে তুলা এখন তথাকথিত দ্বিতীয় পর্যায়ের পোকা যেমন পিঙ্ক বালওয়ার্ম আর হোয়াইট ফ্লাই, এমনকি ছত্রাকজনিত রোগেও আক্রান্ত হচ্ছে। গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ না করার ফলে 2024-25 সালে আনুমানিক রেকর্ড 39 লাখ গাঁট আমদানির পূর্বাভাস থেকেই স্পষ্ট। এই দ্বিগুণ আঘাত প্রযুক্তিগত অচলাবস্থা ও আমদানি নির্ভর সরিষা ও সয়াবিন চাষেও প্রতিফলিত হচ্ছে। ভারতীয় তুলা চাষিদের প্রতিযোগিতায় নামতে হবে, তবে খালি হাতে নয়। আজকের শেষ এডিটোরিয়াল। সিডিসি প্রধানকে বরখাস্ত করা ট্রাম্প প্রশাসনের প্রতিষ্ঠানের প্রতি আচরণের এক নতুন নিম্নস্তর। তবে নাগরিক সমাজের প্রতিবাদ আশাব্যঞ্জক। এক মাসও হয়নি যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান স্বাস্থ্য সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির পরিচালক হিসাবে নিশ্চিত করা হয়েছিল। তারও আগেই সংক্রামক রোগ বিশেষজ্ঞ সুসান মোনারেজকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তার পদ ছাড়তে বাধ্য করল। এই বিজ্ঞানী, যিনি মার্কিন স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে আমেরিকার ভ্যাকসিন নীতির সংস্কার নিয়ে সংঘর্ষে জড়িয়েছিলেন, জানিয়েছেন যে তিনি তার বরখাস্তকে চ্যালেঞ্জ করবেন। এই ঘটনা ট্রাম্প প্রশাসনের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির প্রতি আচরণের নতুন এক নিম্নস্তর নির্দেশ করছে। সিডিসিতে বাজেট কাটছাঁট, ছাঁটাই, পদত্যাগ এবং নানা প্রোটোকল পরিবর্তন ঘটেছে। মোনারেজকে সরিয়ে দেওয়ার পর অন্তত 4 জন বিশেষজ্ঞ সংস্থা ছেড়েছেন। কেনেডি বহু আগেই সেই তত্ত্ব সমর্থন করেছিলেন, যা এখন বহুবার অস্বীকৃত। অল্প বয়সে ভ্যাকসিন নেওয়া অটিজম সৃষ্টি করে। তবে দায়িত্ব গ্রহণের সঙ্গে কয়েক সপ্তাহ পরে তিনি বলেছিলেন যে তার বিভাগ সর্বোচ্চ মান বজায় রাখতে চায়। তবুও স্বাস্থ্য সচিবের প্রথম 2 নিয়োগ, মার্টি মাকারি মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান হিসাবে এবং জয় ভট্টাচার্য ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের পরিচালক হিসাবে প্রশ্ন তুলেছিল, কারণ তারা কোভিড মহামারীর সময় বিতর্কিত মতামত প্রকাশ করেছিলেন। তাদের শক্তিশালী একাডেমিক যোগ্যতা কিছুটা আশা সঞ্চার করেছিল যে তারা জনস্বাস্থ্যের ক্ষতি করবে না। কিন্তু ভট্টাচার্যের অধীনে এনআইএইচ আধুনিক mRNA ভ্যাকসিন সংক্রান্ত গবেষণা থেকে সরে এসেছে এবং মাকারি FDA কর্মকর্তাদের ভ্যাকসিন সম্পর্কিত বৈজ্ঞানিক সিদ্ধান্ত পাশ করানোর অনুমতি জানিয়েছেন। সবচেয়ে খারাপ আশঙ্কা হলো, যদি তা সত্যি হয়, জুন মাসে যখন স্বাস্থ্য সচিব সিডিসির ভ্যাকসিন সম্পর্কিত পরামর্শদাতা কমিটির সব 17 সদস্যকে বরখাস্ত করেন এবং একটি নতুন প্যানেলের নিয়োগ দেন, যেখানে একাধিক ভ্যাকসিন সমালোচক রয়েছে। এই কমিটি আগের মতন আমেরিকান একাডেমিক্স অফ পেডিয়াট্রিক্সের মতন চিকিৎসা সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়নি। আগস্টের শুরুতে মোনারেজ দায়িত্ব গ্রহণ করেন। তিনি 1953 সালের পর প্রথম অচিকিৎসক যিনি সিডিসির শীর্ষ পদে আসীন হন, কিন্তু শিগগিরই তাকে চাপের মুখে পড়তে হয় প্যানেল বাতিলের সিদ্ধান্তে সায় দিতে, যার মধ্যে ভ্যাকসিন ও অটিজম সংক্রান্ত সংযোগ নিয়ে তদন্ত অন্তর্ভুক্ত ছিল। সিডিসিতে এই শুদ্ধি অভিযানে আশঙ্কা বেড়েছে যে ট্রাম্প প্রশাসন এমন এক নতুন জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে যখন যুক্তরাষ্ট্রে হাম 25 বছরের মধ্যে প্রথমবার ফেরত এসছে। তবে আশার কথা হলো, এই পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ দেখা দিয়েছে। আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, ফেডারেল সংস্থার কর্মীদের সংগঠন এবং রোগী অধিকার সংগঠন সহ বহু বৈজ্ঞানিক গোষ্ঠী এর বিরোধিতা করেছে। এই প্রতিবাদ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মার্কিন প্রতিষ্ঠানের সততা রক্ষায় সহায়ক, যা বিশ্ব জনস্বাস্থ্য নীতির স্বর্ণমান হিসেবে বিবেচিত। আজকের এডিটোরিয়াল এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, দিনটা শুভ হোক। ধন্যবাদ।